দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আড়ালে কোটি গ্রাহকের তথ্য চুরি, নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থ প্রদান, গোয়েন্দা নজরদারিতে 15 ব্যবসায়ী। বিয়ে পাগল স্বামী ফিরলেন 38 বছর পর, তবুও রাগ ভাঙেনি প্রথম স্ত্রীর। ভারতের পুশিন চেষ্টা রুখে দিচ্ছে বাংলাদেশ। রংপুর মেডিকেলের আইসিইউ ওয়ার্ডে ঘুরে বেড়ায় কুকুর। চোখের আলো কাটছে 100 টাকার চশমা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র এনআইডির তথ্য ভাণ্ডারে থাকা নাগরিকদের ব্যক্তিগত গোপনীয় তথ্য বিক্রির কেলেঙ্কারির রেস্ট কাটতে না কাটতে এবার আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামাডোলের আড়ালে এনআইডি তথ্য ভাণ্ডারে থাকা নাগরিকদের ছবি ও 28টি ডেমোগ্রাফিক তথ্য বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নেওয়ার সুযোগ করে দেয় নির্বাচন কমিশন ইসি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের অ্যাপের মাধ্যমে ভোটারদের ভোট কেন্দ্রের তথ্য জানানোর নেপথ্যে এমন ঘটনাই ঘটিয়েছে ইসির তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা। যেখানে মাত্র 4 ধরনের তথ্য দিয়েই ভোট কেন্দ্রের তথ্য জানানো সম্ভব ছিল, সেখানে ইউজার আইডি ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই দিয়ে দেওয়ার কারণে নাগরিকদের ছবি ও 28টি ডেমোগ্রাফিক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আর এসবে জড়িত অ্যাপ পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পেন্টা গ্লোবাল লিমিটেড। দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এনআইডি ডাটা সেন্টারের সিস্টেম লগ অনুযায়ী জাতীয় নির্বাচনের মাত্র 2 দিন আগে 9 ফেব্রুয়ারি পর্যন্ত 1,20,88,000 বার ভোট কেন্দ্র অনুসন্ধান করা হয়। এই অ্যাপে 13 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7,12,12,000 বার তথ্য অনুসন্ধান করা হয়েছে। এতে আশঙ্কা করা হচ্ছে এই প্রক্রিয়ায় কোটি কোটি নাগরিকের তথ্য বেসরকারি প্রতিষ্ঠানটি সংরক্ষণ করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনীতিতে ফিরতে মরিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। এজন্য বিদেশে পালিয়ে থাকা দলটির অনেক নেতা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে কাজে লাগাচ্ছেন। শুধু তাই নয়, ঝটিকা মিছিল করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যাওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের পাঠানো হচ্ছে টাকাও। আর এসব অর্থের যোগান দিচ্ছেন আওয়ামী লীগ সমর্থক অন্তত 15 জন ব্যবসায়ী। তাদের সঙ্গে সমন্বয় করছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক এক পরিচালক। তিনি আওয়ামীপন্থী ব্যবসায়ীদের কাছ থেকে ফান্ড জোগাড় করে বিদেশে পলাতক 2 জন পতিত মন্ত্রী ও একজন এমপির নির্দেশে নির্ধারিত ব্যক্তির কাছে টাকার যোগান পৌঁছে দিচ্ছেন। সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও বিভিন্ন সামাজিক ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পান পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। তদন্তের স্বার্থে পুলিশ ওই 15 ব্যবসায়ীর নাম প্রকাশ না করলেও দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদনে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে। 2 স্ত্রী ও সন্তান রেখে তৃতীয় বিয়ে করতে না পারার অভিমানে বাড়ি ছেড়েছিলেন জাবেদ আলী। এরপর কেটে গেছে দীর্ঘ 38 বছর। এই সময়ে তিনি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন, আবার বিয়েও করেছেন, গড়েছেন নতুন সংসার, কিনেছেন জমি জমাও। অন্যদিকে জন্মভূমিতে থাকা প্রথম স্ত্রী দিনমজুরি ও মানুষের বাড়িতে কাজ করে বড় করেছেন একমাত্র সন্তানকে। আমার মাঝে বয়সে 38 বছর আগে হারাই গেছিল। হারাই গেছিল কি, উনি হয়তো রাগ ধরে চলে গেছিল পারিবারিক কোন কারণে দিয়ে, যাই হোক অনেকদিন খোঁজাখুঁজি করার পরেও আমরা পাই নাই। অতটুকু আমাদের খেয়াল নাই, চলে গেছে এটাই। দাদি অনেক কান্নাকাটি করেছে, আমরাও অনেক ই করেছি, দুঃখ করেছি দাদির কথা শুনে। সেটা আমার চাচাতো ভাই যখন হারিয়ে যায়, তখন আমাদের বয়স 15-16 বছর বয়স। তখন দেশের সব জেলাতেই আমরাও টুকটাক বিভিন্ন মোটর গাড়ি চালিয়েছি, মোটর গাড়ির বিষয় নিয়ে চলাফেরা করেছি, এরকম খোঁজাখুঁজি করেছি। উনি বহুত দিন পরে আসছে, একটা অদৃশ্য যে বাইসে আছে কিন্তু দেখতে পাই না। জীবনের শেষ প্রান্তে এসে আবারও সেই পুরনো ঠিকানায় ফিরেছেন জবেদ আলী, কিন্তু যে ঘর ছেড়ে গিয়েছিলেন সেই ঘরের দরজা এখন তার জন্য বন্ধ। স্ত্রী বলছেন, 38 বছরের ভরণ পোষণের হিসাব না মিটিয়ে তাকে স্বামী হিসাবে মেনে নেওয়া সম্ভব নয়। অন্যদিকে মৃত দেখিয়ে বন্টননামার মাধ্যমে তার সম্পত্তিও নিজেদের নামে লিখে নিয়েছেন স্বজনরা। ফলে ফিরে এসে নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি।
দীর্ঘ ৩৮ বছর নিরুদ্দেশ থাকার পর গত সোমবার মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারের ক্যাম্পপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরে আসেন জবেদ আলী। জানা যায় ১৯৮৮ সালে জবেদ আলী তার প্রথম স্ত্রী রুশিয়া খাতুন ও ৫ বছর বয়সী ছেলে জাহাঙ্গীর আলমকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। কিছুদিন পর জবেদ আলী তৃতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে তার বাবা মা, ভাই ও দ্বিতীয় স্ত্রী সহ পরিবারের সদস্যরা বাধা দেন। এক পর্যায়ে রাগ ও ক্ষোভে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান তিনি। আমি মার বাড়ি চলে গেছি, আমি জানি বলতে পারবো না আমি কথা। তার মানে তার বউ ছিল আর একটা বাড়িতে, সে বনি সে ছিল বাড়িতে, আর আমি মার বাড়ি গেছি না। সে চলে গেছে কি জানে, সে বউ জানে আরো জানে, আর জানে কিনা জানে তাও আমি জানি না। ওই দিছে ওই অমুক জনে বয়সে বুঝলো যে অমুক গায়ে আছে, ওই অমুক গেছে, ওদের গিয়ে পাইতো না। জবেদ আলী জানান, কয়েক বছর আগে তার সর্বশেষ স্ত্রীর মৃত্যুর পর জীবনের শেষ সময়টা স্বজনদের সঙ্গে কাটানোর আশায় তিনি জন্মভূমিতে ফিরে এসেছেন। বিয়ে শাদী করছি, ওর একটা মেয়ে এসে, মেয়েটা 10 বছর 10.5 বছর চলে আর কি, 11 বছর। আমি খোঁজে যাই হোক, আমি আমার ভাই বিরাদার আছে এখানে, ভাস্তিরা আছে, ভাইস্তিরা আছে, সব এই দেখার জন্য আমি নিয়াত ফিরে আইছি যে দেশে আমি যাই দেই কি অবস্থা, যদি তারা সবাই থাকে তাহলে আমি দেশের বাড়িতে যাই, বাকি জীবনটা যদি কাটাইতে পারি। অন্যদিকে প্রথম দিন আবেগাপ্লুত হয়ে স্বামীকে গ্রহণ করলেও পরে অবস্থান বদলান প্রথম স্ত্রী রুশিয়া খাতুন। বর্তমানে তিনি স্বামীকে ঘরে তুলতে রাজি নন। কুয়েত প্রবাসী একমাত্র ছেলে দেশে ফিরলে তার মতামত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। সীমান্তে বিজিবির এই অ্যাকশন ভারতীয় বাহিনী বিএসএফের পুশিনকে কেন্দ্র করে। চোখে চোখ রেখে বিজিবির করা জবাব এবং অনড় অবস্থানের কারণে পিছু হটছে বিএসএফ। রাতের অন্ধকারে লাইট বন্ধ করে বাংলাদেশে ঠেলে দেওয়া অনেককে শূন্যরেখা থেকে গোপনে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে তারা। জোর করে কথিত অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ঠেলে দেওয়া বা পুশিনকে কেন্দ্র করে সীমান্তে চলছে চরম উত্তেজনা। প্রতিদিনই ভারতীয় বাহিনী অনেককে পুশিন করার চেষ্টা করছে। তবে বিএসএফের এই অপতৎপরতা রুখে দিয়েছে বাংলাদেশের সাহসী ও চৌকস বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিএসএফ যেন কোনোভাবেই কাউকে পুশিন করতে না পারে এজন্য কঠোর পাহারা বসিয়েছে বিজিবি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে সহযোগিতা করছে স্থানীয়রাও। সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি রাত জেগে টহল দিচ্ছেন তারা। গেল মাসে সীমান্তে করা নজরদারি বাড়াতে এবং পুশিন ঠেকাতে বিজিবিকে নির্দেশ দেয় সরকার। এরপর থেকেই সীমান্তে এক প্রকার যুদ্ধ প্রস্তুতি নিয়ে টহল দিচ্ছে তারা। গেল এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর সীমান্তে পুশিনের ঘটনা ক্রমাগতই বাড়তে থাকে। বিএসএফ সীমান্তবর্তী এলাকাগুলোতে অনেক নারী পুরুষকে শূন্যরেখায় জড়ো করে এবং সুযোগ বুঝে তাদেরকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এদিকে গেল কয়েকদিন ধরে সিলেট, লালমনিরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, যশোর, সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে অন্তত শতাধিক মানুষকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবি পুশিন ঠেকাতে ঢাল হয়ে দাঁড়ালে বাধার মুখে শেষ পর্যন্ত বিএসএফ চলে যেতে বাধ্য হয়। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে কুকুর। এটি হাসপাতালের অতি সংবেদনশীল ইউনিট, যা গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা নেওয়ার শেষ স্তর। যে কক্ষে সংক্রমণ রোধে সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা বাধ্যতামূলক, সেখানে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে রাস্তার কুকুর। পুরো হাসপাতাল চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, খাবারের উচ্ছিষ্ট সহ মেডিকেল বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে হাসপাতাল নয়, যেন ময়লার ভাগাড়। এই ময়লার কারণে সুস্থ মানুষও এই মেডিকেলে এসে অসুস্থ হয়ে যাচ্ছে। বাংলাদেশে আমরা অসংখ্য জায়গায় দেখেছি, অসংখ্য মেডিকেল দেখেছি, কিন্তু রংপুরের মতো এরকম ময়লা আবর্জনা যুক্ত মেডিকেল আমরা দেখিনি। তেলা পোকা ভরা রে বাবা,
আর গন্ধ, দুর্গন্ধ বেডে থামা যায় না, এত দুর্গন্ধ। ওইটা আমি আমার রুগী দেখতে আসছি, আমি থাকতে পারলাম না, নিচে নামিয়ে আসছি। রোগীর সুস্থতা অনেকাংশে নির্ভর করে হাসপাতালের পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। সেখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই যেন এখন এক গুরুতর রোগী। আইসিইউ, শিশু ওয়ার্ড, হৃদরোগ বিভাগ, অর্থো সার্জারি বিভাগ ও নতুন ভবন সর্বত্রই একই চিত্র। চারিদিকে উপচে পড়া ময়লা আবর্জনা, দুর্গন্ধ আর চরম অব্যবস্থাপনা। সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়ার্ড ও আইসিইউর সামনে ডাস্টবিন থাকলেও যত্রতত্র ফেলা হচ্ছে খাবারের উচ্ছিষ্ট। পরিচ্ছন্নতা কর্মীরাও মেডিকেল বর্জ্যসহ নানা আবর্জনা ফেলে যাচ্ছেন খোলা জায়গায়। ফলে আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশে সুস্থ মানুষও হয়ে যাচ্ছেন অসুস্থ। এখন রাত্রি কইতে থাকা লাগে এখানে যাহা পরিবেশ, যাহা অবস্থা, যে এই ময়লাগুলো দিয়ে মানে গন্ধ করে ফুসেন পরিবেশ কাটিয়ে কি করবে? যারা রোগীর সাথে থাকে তারাও রোগী হয়ে চলে যায়। রোগী নিয়ে আসছি বাবা, আমি অসুস্থ হয়ে গেছি, আমার অবস্থা কাহিল। রোগী সামলাবো না আমি, আমাকে সামলাইবে কও। 1000 শয্যার এই হাসপাতালে গড়ে প্রায় 3000 রোগী ভর্তি থাকেন, সঙ্গে রয়েছেন তাদের স্বজনরাও। 2010 সালে হাসপাতালটি 600 শয্যা থেকে 1000 শয্যায় উন্নীত হলেও দীর্ঘ 15 বছরেও বাড়ানো হয়নি জনবল। ফলে স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করায় দুঃসাধ্য হাসপাতাল কর্তৃপক্ষের। আর বাইরের ময়লার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করলেন হাসপাতাল পরিচালক। 600 জন জনবলের চালানোর মতো বা সেবা দেওয়ার মতো লোকবল দিয়ে এই প্রায় 4 গুণ বা 5 গুণ রোগীর সেবা দিতে আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আসলে বিভিন্ন জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিতভাবে যেভাবে হওয়া উচিত সেভাবে করা সম্ভব হচ্ছে না। আর তাছাড়া বাইরে যে পরিষ্কার পরিচ্ছন্নগুলো সেগুলো সমন্বিতভাবে আমাদের সাথে সিটি কর্পোরেশনের একসাথে একযোগে কাজ করার কথা। ওনাদেরও লোকবল স্বল্পতা, গাড়ি স্বল্পতা, এই জন্য তারাও হয়তো নিয়মিতভাবে এই জিনিসগুলার বাইরে যে ময়লাগুলো থাকছে সেগুলোকে নিয়মিতভাবে পরিষ্কার করে সরাতে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, মেডিকেল বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের আলাদা একটি ইউনিট রয়েছে। এছাড়াও অন্যান্য বর্জ্য নিয়মিত নির্ধারিত স্থান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা অপসারণ করে থাকেন। এর বাইরেও মেডিকেল কর্তৃপক্ষ যে কোনো বর্জ্য অপসারণের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। রাজধানীর বিভিন্ন জায়গায় ফুটপাতে অত্যন্ত সস্তা দামে বিক্রি হচ্ছে পাওয়ারযুক্ত চশমা, যেগুলোর দাম মূলত 100 টাকার আশেপাশে। স্বল্প দামে এসব রেডিমেড চশমা কিনে একদিকে মানুষ প্রতারিত হচ্ছে, অপরদিকে তৈরি হচ্ছে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। সাধারণত চলতি পথে রাস্তার পাশ থেকে স্বল্প মূল্যে এই চশমা কিনে মানুষ। প্রথম দিকে সমস্যা না হলেও কিছুদিন পর অনেকেরই চোখের সমস্যা দেখা দিতে শুরু করে। শেষ পর্যন্ত কারো কারো চোখে অপারেশনও করাতে হয়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় 2.2 বিলিয়ন মানুষ চোখের সমস্যায় ভুগছে, যার মধ্যে নিম্ন আয়ের দেশগুলোর প্রতি 3 জনের মধ্যে 2 জনই সঠিক চশমা পায় না। তাই দিন দিন বেড়ে চলেছে চোখের রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, রাস্তার পাশের বিপজ্জনক এসব চশমা ব্যবহার করলে আমাদের মহামূল্যবান চোখের দৃষ্টি আস্তে আস্তে হারিয়ে যেতে পারে। তাই সস্তা দামের এসব চশমা এড়িয়ে চলা উচিত।